তাহলে আগে আমাকে বল যে আমি গ্যাসকে অ্যানালাইজ করার জন্য কটা স্টেটের কথা বলেছিলাম, নামগুলো কি কি ছিল? চাপ, আয়তন আর উষ্ণতা। ওকে, চাপের একক মুখস্থ হয়ে গেছে, ভ্যালুগুলো মুখস্থ হয়ে গেছে। ওকে, লিটার, ঘন, ডেসিমিটার, এদের মধ্যে সম্পর্ক মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। ওকে, তাহলে এবার স্টার্ট করি সূত্র দিয়ে। সবার প্রথম আমরা পড়ব বয়েলের সূত্র। বয়েল একজনের নাম, ঠিক আছে? বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি? বিজ্ঞানী বয়েল কি বলছেন? তিনি বলছেন যে গ্যাসের যদি উষ্ণতা স্থির রাখি, গ্যাসের উষ্ণতাকে স্থির, তার মানে নির্দিষ্ট উষ্ণতা, ঠিক আছে? উষ্ণতার পরিবর্তন হতেই দেবো না, এমন একটা প্রক্রিয়া আমি করব যেখানে উষ্ণতার পরিবর্তন হতে দেবো না, উষ্ণতা ফিক্স থাকবে। যদি করি এবং স্থির ভরের যদি কোনো গ্যাস নিই, মানে গ্যাসের ভরও চেঞ্জ হবে না, ফিক্স থাকবে নির্দিষ্ট ভরের। 5 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিলাম, 5 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্যাসই থাকবে। এমন নয় যে 5 কেজি থেকে বেড়ে 5.2 কেজি হয়ে যাবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে আয়তন আছে, সেই আয়তনটা ডিপেন্ড করবে চাপের উপর। কার উপর ডিপেন্ড করবে? চাপের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এবং কিভাবে ডিপেন্ড করবে? ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। অর্থাৎ যদি আমি চাপটাকে বাড়িয়ে দিই তাহলে আয়তনটা কমে যাবে। স্বাভাবিকভাবে তুই ভাব, একটা পিস্টন দিয়ে যদি আমি চাপ চেপে দিই তাহলে আয়তনটা কমবে না? তোরা সাইকেলের পাম্পারগুলো দেখেছিস নিশ্চয়ই, এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হয়, তাই না? আর এইখানে একটা পিস্টন টাইপের থাকে, এই পিস্টনের উপর একটা হাতল থাকে এরকম টাইপের, তাই তো রে? মোটামুটি বোঝা যাচ্ছে কিনা? এবার হাতলের উপর যদি আমি প্রেসার দিই তাহলে সেই প্রেসার দেওয়ার ফলে কিন্তু দেখ আয়তনটা কমে যাচ্ছে। ফিজিক্সে আমরা এক্সটার্নাল প্রেসারটাকে নিয়ে কনসিডার করছি, হ্যাঁ? তো এই প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে? হাতলটা নিচের দিকে নামছে, আয়তনটা কমছে। অবভিয়াসলি এখানে উষ্ণতা স্থির থাকে না, কারণ উষ্ণতার পরিবর্তন হয়। দেখবি অনেকবার পাম্প করার পর এই সব জায়গায় যদি হাত দিতে যাই গরম ফিল হয় বা ছ্যাঁকা লেগে যায়, এতটা গরম হয়ে যায়। যদি কেউ পাম্প করে থাকিস তাহলে ফিল করতে পারবি। তো এখানে উষ্ণতা স্থির থাকে না, এটা সমস্ত প্রক্রিয়া নয়। বাট একটা এক্সাম্পল দিলাম যে চাপ প্রয়োগ করতে গেলে আয়তন কি হয়ে যায়? কমে যায়। চাপ বাড়াতে গেলে আয়তন কমে যায়। যদি আমি চাপকে বাড়িয়ে দিই আয়তন কি হবে? কমে যাবে। উল্টোভাবে যদি আমি চাপকে কমিয়ে দিই আয়তন কি হয়ে যাবে? বেড়ে যাবে। বোঝা গেল? তো এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি এরকম ভাবে লিখি যে আয়তন প্রপোর্শনাল টু 1/p, করা যায় কিনা বল? বা ঘুরিয়ে পেঁচিয়ে এরকমও বলা যেতে পারে পি প্রপোর্শনাল টু 1/v। এই সাইনটা হচ্ছে প্রপোর্শনাল সাইন, আলফা নয় কিন্তু এটা, ঠিক আছে? আলফা এরকম ধরনের হয়ে থাকে, ওটা এর মতো। আর প্রপোর্শনাল সাইন এরকম ধরনের হয়ে থাকে, ঠিক আছে? ইনফাইনাইট সাইন এরকম হয়ে থাকে, মানে পুরোপুরি জয়েন হয়ে যায়। এটা হলো ইনফাইনাইট সাইন। ক্লিয়ার হয়েছে? তিনটে প্রায় কাছাকাছি। তোরা এই ভুলগুলো কিন্তু করবি না একদমই। তো এটা এদের মধ্যে সম্পর্ক। এটাকে আমরা ইংরেজিতে বলবো পি প্রপোর্শনাল টু 1/v। কি বলবো? পি প্রপোর্শনাল টু 1/v। পি সমানুপাতিক 1/v। বা আমরা বলবো পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। লাইনটা শুনে নে, পি ইজ ইনভার্সলি, ইনভার্সলি মানে বুঝতে পারছিস তো? উল্টো হয়ে গেল। ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। ভি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর যদি বলি শুধু প্রপোর্শনাল তাহলে বলবো 1/v। হুম, যাই হোক, এটা আপনি জানার বিষয়। তাহলে বয়েলের সূত্রতে এটাই বলা হচ্ছে, যদি যদি উষ্ণতা স্থির থাকে এবং ভর স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে তার চাপ বৃদ্ধি করলে আয়তন কমবে আর চাপ হ্রাস করলে আয়তন বাড়বে, ঠিক আছে? এটা হলো বয়েলের সূত্র এবং এইটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, পি প্রপোর্শনাল টু 1/v। এবার আমরা যখনই কোনো প্রপোর্শনাল সাইন সরিয়ে দেবো তখন আমরা কি করব? ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিয়ে চলে আসবো, পি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে বাই ভি। যখনই প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে দিই আমরা কি করি? একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে চলে আসি। আমাদের ক্লাস 10-এ ম্যাথমেটিক্সে ভেদ চ্যাপ্টার হবে, ভেদ চ্যাপ্টারে আমি দেখাবো তোদেরকে যে এটা এখানে কে কনস্ট্যান্টটা কেন আসছে, ঠিক আছে? তাহলে আপাতত এইটুকু মনে রাখ যে এই ভেদ বা প্রপোর্শনাল সাইনটা যদি সরে যায় তাহলে ইকুয়াল সাইনের পর কি আসবে? একটা কনস্ট্যান্ট গুণ হবে। কনস্ট্যান্ট বলতে 1 2 3 4 কোনো নাম্বার কিছু একটা আছে, দশমিকে হতে পারে, ভগ্নাংশ হতে পারে, বাট কোনো একটা নাম্বার আছে। ওকে, বুঝে গেছিস নিশ্চয়ই? বা যদি আমি এরকম ভাবে লিখতাম রে যে পি ইন্টু ভি সাম কনস্ট্যান্ট, লেখা যেত কিনা বল? লেখা যেত তো? আচ্ছা, তাহলে এই যে গ্যাসটা আমি ভেতরে নিয়েছি, ধর এখন আমি এর উপরে প্রেসার দিয়েছি P1, আয়তনটা আছে V1, ঠিক আছে? আমি কি করলাম? এই পিস্টনটাকে নিচের দিকে চেপে নিয়ে আসলাম, নিচের দিকে চেপে নিয়ে আসলাম। তাহলে প্রেসার বাড়িয়েছি, প্রেসার বাড়িয়ে কত করে দিয়েছি? সাপোজ P2 করে দিয়েছি। তাহলে আয়তন কমে কত হয়ে গেল? V2 হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে অ্যাকর্ডিং টু বয়েলস ল বা বয়েলের সূত্রানুসারে আমি লিখতে পারি P1 ইন্টু V1 সমান সমান কনস্ট্যান্ট কে।
পারি কিনা? তারপরে আমি লিখতে পারি পি টু ইন্টু ভি টু সমান সমান কনস্ট্যান্ট কে। তো কনস্ট্যান্ট গুলো সমান মানে এরা সমান। সিমিলারলি আমি ধর আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে প্রেসারকে পি থ্রি করে দিলাম, তাহলে পি থ্রি ইন্টু ভি থ্রি, বুঝতে পারছিস? অ্যান্ড সো অন, যত দূর তুই করবি। এটা হলো বয়েলের সূত্রের সাধারণ রূপ, যে প্রত্যেকটা স্টেপে প্রেসার আর আয়তনকে মেজার করে নিলাম, আর গুণ যদি করে নিই তাহলে সেই গুণফলগুলো সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে। অবভিয়াসলি উষ্ণতা আর ভর এই দুটোকে কনস্ট্যান্ট রেখেই করতে হবে। এরা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে এই ফর্মুলা লেখা যাবে না। মাথায় ঢুকলো আমি কি বলতে চাইছি? অসুবিধা আছে কারো বুঝতে? নেই তো? আচ্ছা, এই যে আমি সমীকরণটা লিখলাম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যে এটা লিখেছি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই সমীকরণটা দেখতে অনেকটা এইরকম টাইপের, এক্স ইন্টু ওয়াই সমান সমান কনস্ট্যান্ট, মানে কে, অনেকটা দেখতে এরকম লাগছে। ঠিক আছে, আমি এক্স ওয়াই কেন লিখলাম? কারণ আমি গ্রাফ প্লট করব, আর গ্রাফে আমরা কি করি? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিই, তাই না? তো আমি একটা গ্রাফ ড্র করে নিচ্ছি, এদিকে নিলাম এক্স অ্যাক্সিস আর এইদিকে নিলাম ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে আমি পি কে রেখে দিচ্ছি, সাপোজ এক্স অ্যাক্সিসে কাকে রাখলাম? পি, আর ওয়াই অ্যাক্সিসে ভি। তাহলে পিভি কে এক্স ওয়াই এর মতো লাগছে কিনা দেখতে? লাগছে কিনা? যখনই কোনো সমীকরণ এরকম থাকবে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তখনই মনে করবি যে এর যে লেখচিত্রটা হয় সেটা হয় পরাবৃত্ত। কেমন লেখচিত্র হয়? পরাবৃত্ত। এই লেখচিত্রটা হবে পরাবৃত্ত। এবার পরাবৃত্ত তো বুঝি না স্যার, আমি দেখিয়ে দিচ্ছি। ক্লাস 12 বা 11 উঠে তোরা ম্যাথমেটিক্সে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো নিয়ে পড়াশোনা করবি ম্যাথমেটিক্সে। তাহলে আপাতত তো চিন্তা হবে যে পরাবৃত্ত জিনিসটা কি। পরাবৃত্ত ছবিটা হচ্ছে এইরকম টাইপের। ডিফারেন্স কোথায়? এটা এইদিকে এরকম চলতে থাকবে, মানে এর সাথে প্যারালাল চলতে থাকবে, টাচ করবে না। এটা এইদিকে প্যারালাল চলতে থাকবে, টাচ করবে না। সার্কেল নয় কিন্তু, এমন না যে আমি গোল করে দেবো তার একটা পার্ট, তা নয় কিন্তু, এটা সার্কেল নয়। ঠিক আছে, এটাকে বলছি আমরা পরাবৃত্ত। তো কি করে বুঝতে পারলাম যে পিভি লেখচিত্রটা পরাবৃত্ত হবে? এই চেহারাটা দেখে বুঝতে পারলাম। ম্যাথমেটিক্সে আমরা ইন ফিউচার পড়বো যে এক্স ইন্টু ওয়াই কনস্ট্যান্ট যখনই থাকে সেটা পরাবৃত্তকে রিপ্রেজেন্ট করে। তো এটাতে এক্স ইন্টু ওয়াই আছে, তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে বল? পরাবৃত্তকে। মনে থাকবে পি ভার্সেস ভি গ্রাফ লেখচিত্র কেমন হয়? পরাবৃত্ত হয়। পি ভার্সেস ভি লেখচিত্র কেমন হয়? পরাবৃত্ত হয়। ঠিক আছে, তোকে কখনো কখনো দেবে যে একদিকে পি নিলাম আর একদিকে ওয়ান বাই ভি নিলাম, নট ভি, কি নিয়েছি? ওয়ান বাই ভি। তার মানে বিষয়টা কেমন শোন, এটাই তো সমীকরণ, সমীকরণ তো আর চেঞ্জ হবে না, তাই না? তো বিষয়টা কেমন হচ্ছে দেখ, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমি এরকম ভাবে লিখি পি সমান সমান কে ইন্টু ওয়ান বাই ভি। করা যাবে কিনা রে? করা যাবে তো? এই পিটা কোন অ্যাক্সিসে নিয়েছি বলতো? পিটাকে এক্স অ্যাক্সিসে। আর ওয়ান বাই ভিটাকে কোন অ্যাক্সিসে নিয়েছি বলতো? ওয়াই অ্যাক্সিসে। বুঝতে পারলি? আমি কেটাকে এম লিখে দিচ্ছি। কেন লিখছি? কারণ আমরা ম্যাথামেটিক্সে পড়বো এগুলো, যে এখানে যে কনস্ট্যান্ট থাকে তাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো এই যে সমীকরণটা তৈরি হলো না এক্স ইকুয়াল টু এম ওয়াই, এই সমীকরণটা সরল রেখার সমীকরণ। আমরা তো এগুলো প্রথম দেখছি, চিনি না, ওই জন্য আমি তোদেরকে বলে দিচ্ছি যে এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। মাথায় ঢুকলো আমি কি বললাম? এটা সরল রেখার সমীকরণ। তাহলে যখনই আমি এই চেহারা দেখবো আমি কি বুঝে নেবো যে এটা সরল রেখা আছে, এবং মূলবিন্দুগামী সরল রেখা। মূলবিন্দু বলতে এইটা হলো মূলবিন্দু, এটা দিয়ে যাবে এমন একটা সরল রেখা। ঠিক আছে, তাহলে এখানে পি এক্স অ্যাক্সিসে রেখেছি, ভি ওয়ান বাই ভি ওয়াই অ্যাক্সিসে রেখেছি, তাহলে লেখচিত্রটা কেমন হবে রে? মূলবিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, কখনো এই জায়গাটা টাচ করাবি না, এরকম ভাবে এনে ছেড়ে দিবি। আয়তনকে শূন্য বা ইনফিনিটি এটা একটু অবাস্তব বিষয়, যাই হোক তুই টাচ করাবি না, তুই শুধু দেখবি যে মূলবিন্দুগামী হচ্ছে কিনা। বোঝা গেল? তাহলে এটা কি লেখচিত্র হলো? এটা সরলরৈখিক লেখচিত্র হলো। যদি আমি এরকম লেখচিত্র তোকে আঁকতে দিতাম যে একদিকে ভি আর একদিকে ওয়ান বাই পি, এরকম লেখচিত্র দিলাম, তাহলে তুই আবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করবি। রিঅ্যারেঞ্জ কর, এখান থেকে তুই আবার করছিস, মনে কর ভি সমান সমান কে ইন্টু ওয়ান বাই পি, করলি কিনা? তাহলে ভি তে এক্স আছে আর ওয়ান বাই পি কোথায় আছে রে? ওয়াই তে আছে। কি সমীকরণ এটা? সরলরেখার সমীকরণ। তার মানে এটাও সরলরেখা হবে। লেখচিত্রটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা। বল বুঝতে পারলি? তাহলে এরপর থেকে লেখচিত্র তোকে যেমনই দেখ না কেন তুই নিজে করতে পারবি, শুধু তোকে চেহারাগুলো চিনতে হবে যে এই চেহারা থাকলে পরাবৃত্ত হয়, প্যারাবোলা হয়, প্যারাবোলা বলছি হাইপারবোলা হয়, ইংরেজিতে বললাম ওটা হাইপারবোলা। এই চিত্রটা এইরকম চেহারা যদি থাকে তাহলে লিনিয়ার হয়, সরলরেখা হয়। এটাতে একই চেহারা, বুঝে গেছিস নিশ্চয়ই। যদি যদি তোকে এরকম লেখচিত্র আঁকতে দেয়, একদিকে পি নিল আর একদিকে পিভি নিল, আর বলে দিল যে উষ্ণতা কনস্ট্যান্ট। কি বলে দিল? উষ্ণতা উষ্ণতা কনস্ট্যান্ট, এটা বলে দিল তোকে উষ্ণতা স্থির। তার মানে তুই বুঝে গেছিস বয়লের সূত্র। এবার বয়লের সূত্রে পিভি কি হয় রে? পিভি কি হয় বয়লের সূত্রে? কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট মানে কি? এর মান পরিবর্তন হবে না। পি ইন্টু ভি কে গুণ করতে গেলে সবসময় একটা কনস্ট্যান্ট মানই দেবে। বুঝতে পারলি? তাহলে প্রেসারের ভ্যালু যাইনি না কেন পিভি এর মান চেঞ্জ
হবে না। প্রেসারের ভ্যালু যখন আমি এইটা নিয়েছি, পিভি এর মান এটা হয়েছে, মনে কর। প্রেসারের ভ্যালু বাড়িয়ে দিলাম, পিভির মান চেঞ্জ হলো না। প্রেসারের মান আরো বাড়িয়ে দিলাম, পিভির মান চেঞ্জ হলো না। এটাই তো বোঝাচ্ছে। তার মানে লেখাটা এইরকম সরল রেখা হয়ে গেল, কিন্তু পি অ্যাক্সিসের সমান্তরাল হয়ে গেল। বল বুঝতে পারলি কিনা? যখন থেকে পিভি ভার্সেস পি লেখচিত্র আঁকতে দিবে, তুই বুঝে গেলি যে উষ্ণতা স্থির বলে দিয়েছে কোশ্চেনে, তার মানে বয়েলের সূত্র হচ্ছে, আর বয়েলের সূত্রে পিভি কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট থাকে মানে কি, এর মান পরিবর্তন হয় না। তাহলে এখানে পি নি, এখানে ভি নি, যাইনি না কেন, পিভির মান চেঞ্জ হবে না। পিভির মান এতটুকু ছিল তো এতটুকুই থাকবে সব জায়গাতে। বোঝা গেল নিশ্চয়ই? এটা হয়ে গেল পি অ্যাক্সিসের সমান্তরাল। যদি আমি এখানে পি না নিয়ে আমি যদি এখানে ভি নিতাম, তবুও একই জিনিসই হতো। এটা গুণ লিখিনি কিন্তু, হ্যাঁ, ধর পি নিলাম না, আমি ভি নিলাম, তবুও একই জিনিসই হতো। মানতে পারছিস কিনা বল এত দূর পর্যন্ত? যদি আমি এখানে পি না নিয়ে 1/p নিতাম, তবুও একই জিনিসই হতো, কারণ বয়েলের সূত্রে পিভি কনস্ট্যান্ট। যদি আমি এখানে 1/v নিতাম, তবুও একই জিনিসই হতো। মাথায় ঢুকলো কিনা কি বললাম? তাহলে এখানে কিন্তু অনেক কটা চারটা গ্রাফ দেখানো হয়ে গেল এক জায়গাতেই। পি নি, ভি নি, 1/p, 1/v জানি না কেন, পিভির মান কখনো চেঞ্জ হবে না, এইরকমই সরলরেখা থাকবে। বল বুঝতে পেরে গেছি? লেখচিত্রটাকে এটাকেই তোকে পরীক্ষায় দিতে পারে, কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে, এরকম করতে পারে, এই দিকে নিয়ে নিল পিভি, আর এই দিকে মনে কর পি বা ভি কিছু একটা বসিয়ে দিল। এবার বললো লেখচিত্র কেমন হবে? তো তুই জানিস যে পিভির মান কখনো চেঞ্জ হবে না, এটা তুই জানিস। পিভি কোন দিকে আছে? এই দিকে। তাহলে পিভির মান একটা ফিক্সড করে নে, এই দিক থেকে পিভির মান হচ্ছে এতটুকু নিয়ে নিলি। তাহলে যখন তুই উপরে যাবি পিভির মান এটাই থাকবে। উপরে যাবি পিভির মানে মানে সরলরেখাটা এখন এইরকম হবে। মাথায় ঢুকলো কিনা বল? এইটাকেই জাস্ট ঘুরিয়ে দিয়েছি আমি, তাই না? এটাকে একটু উল্টাপাল্টা করে দে, দেখ এটাই হয়ে যাবে। তো এইরকম ভাবে তোকে কিন্তু ভুল করানোর জন্য এইরকম ডেটা দিতে পারে, নিচে পিভি দিয়ে দিল, আর তুই ধর এরকম এঁকে চলে আসলি সোজা করে, তাহলে তো ভুল হয়ে গেল। বুঝে গেল যে তোর লজিক ঠিক নেই, জাস্ট মুখস্থ করে এসেছিস। ক্লিয়ার হলো কিনা বল? মুখস্থ একদমই করবো না, এরকম বুঝে বুঝে করবো। তাহলে পিভি লেখচিত্র আমরা এঁকে নিলাম, শুধুমাত্র বয়েলের সূত্র তার গাণিতিক রূপ পড়লেই হবে না, এখন থেকে আমাদেরকে এই লেখচিত্রগুলোর উপর গুরুত্ব দিতে হবে। ফিজিক্সের লেখচিত্রের গুরুত্ব খুবই বেশি। এই লেখচিত্র যত তুই সায়েন্সের বিষয়গুলোতে যত পড়াশোনা করবি, দেখতে পাবি যে এই লেখচিত্র কতটা গুরুত্বপূর্ণ। এই লেখচিত্রের সাহায্যে অনেক অনেক ফর্মুলা আবিষ্কার হয়েছে। এই লেখচিত্রকে অ্যানালাইসিস করেই আজকে আমরা যত রকমের ম্যাথমেটিক্সের ফর্মুলা সেগুলো ইউজ করছি বেশিরভাগটাই। ঠিক আছে? তো লেখচিত্রের গুরুত্বটা কিন্তু খুব বেশি। আমরা তো শিখে এসেছি না লেখচিত্র, অ্যাপ্লাই করতে পারিস তো তোরা? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে লেখচিত্র টেনেও আছে, রাশিবিজ্ঞান করবি যখন তখন আবার কিছুটা করতে হবে। ঠিক আছে, বয়লের সূত্র বুঝে গেছিস তো? এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পরীক্ষায়। কেমন প্রশ্ন আছে? ধর আমরা যখন বেলুনটাকে ফুলাই, বেলুন ফুলিয়েছিস তো? একটা বেলুনকে যখন আমরা ফুলাই, তখন আমরা কি করি রে? ফু দিই, তাই তো? ফু দিই মানে কি, ভেতরের দিকে চাপ দিচ্ছি। আয়তনটা কি হচ্ছে? বয়লের সূত্র উল্টো হয়ে গেল না? বয়লের সূত্রে কি বলেছিলাম? চাপ বাড়াতে গেলে আয়তন কি হয়? কমে। বেলুনের ক্ষেত্রে কি হলো? চাপ বাড়ালাম, একটা বেলুন আছে এরকম টাইপের, এখান থেকে ফু দিচ্ছিস, এর আয়তন কি হচ্ছে? বড় হয়ে গেল। তো এটা বয়লের সূত্র লঙ্ঘন করে দিল না? বয়লের সূত্র মেনে চললো কি? তোকে প্রশ্ন করবে যে এখানে বয়লের সূত্রে কি লঙ্ঘিত হলো? তুই কি বলবি? তুই বলবি না, বয়লের সূত্র লঙ্ঘিত হয়নি। তার কারণ, বয়লের সূত্রতে বলা হয়েছিল যে উষ্ণতা স্থির থাকতে হবে। তুই এখানে উষ্ণতা স্থির করার কোনো প্রসেস রাখিসনি। উষ্ণতা কমছে না বাড়ছে তুই খেয়াল রেখেছিস? রাখিসনি। দ্বিতীয়ত, বয়লের সূত্রে বলেছিল ভর কনস্ট্যান্ট থাকতে হবে। তার মানে এর মধ্যে যতটুকু বায়ুর অণু ছিল ততটুকুই থাকতে হবে। তুই বারবার ফু দিয়েই যাচ্ছিস ওর মধ্যে। তো অণু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে বয়লের সূত্রের কন্ডিশনই অ্যাপ্লাই করিনি, কি করে বলবো যে বয়লের সূত্র ভুল প্রমাণিত হয়েছে এখানে? ক্লিয়ার হলো? পরীক্ষায় প্রশ্ন আসবে, বইয়ে সুন্দরভাবে লেখা আছে, একদম মুখস্থ করবি, খাতা লিখে প্র্যাকটিস করবি। মুখস্থ বলতে নিজের ভাষায় লিখবি, তবে যে পয়েন্টগুলো, যে ওয়ার্ডগুলো লিখতে গেলে জিনিসটা গোছানো হবে, সেই ওয়ার্ডগুলোকে বই থেকে নেওয়ার চেষ্টা করবি। বুঝতে পারলি আমি কি বললাম? আর একটা প্রশ্ন দেয় পরীক্ষায়। কি প্রশ্ন দেয়? পুকুরের তলদেশে, ধর পুকুরের তলে কাদা থাকে তো, তুই একটা বড় পাথরটা তো ডিল টিল ফেলে দিলি, তো এখান থেকে একটা বাবল ক্রিয়েট হলো। এবার খেয়াল করে দেখবি এই বাবল যত উপরে যায় সাইজে বড় হতে থাকে, হয় না? যত উপরে যায় সাইজে বড় হতে থাকে। বুঝতে পারছিস? তো এখানে বয়েলের সূত্র কিভাবে প্রযোজ্য? প্রশ্ন যদি তোকে এরকম করে, বা এই বিষয়টাকে বয়েলের সূত্রে নিরিখে ব্যাখ্যা করো, তাহলে তুই কিভাবে ব্যাখ্যা করবি শোন। এটা হলো জলের উপরিতল, তাই তো? আর এটা হলো নিচের তলটা, কাদাটা। এটা হলো কাদা। কোনো কারণে এখানে একটা পাথর ঢুকলো, যে বায়ুটা এর মধ্যে সঞ্চিত ছিল সেই বায়ুটা বেরিয়ে আসতে পারলো। ঠিক আছে? এবার যখন বায়ুটা এখানে বেরিয়ে আসবে, একটা ছোট্ট বুদবুদ তৈরি করবে, বায়ুর বুদবুদ তৈরি করবে। জল ওপর থেকে নিচ পর্যন্ত এই জায়গায় একটা প্রেসার দিয়ে রেখেছে। সেই প্রেসারটাকে আমরা মেজার করতে পারি না রে, এইচ রো জি করে? এটা তো আগের ক্লাসেই তোদেরকে বোঝালাম, এইচ রো জি করে মেজার করতে পারি। এখানে যে প্রেসারটা আছে, যদি বায়ুর বুদবুদটা এখানে উঠে যায়, তাহলে হাইটটা কমলো কিনা বল? তাহলে এখানে যে প্রেসারটা হবে, সেটা কি সেম সেম হবে? কম হবে না বেশি হবে? কম হবে, কারণ এইচ টুটা কম আর এইচ ওয়ানটা বেশি। তাহলে পি টুটা পি ওয়ানের থেকে কম হবে, অর্থাৎ পি টু ইজ লেস দেন পি ওয়ান। এত দূর পর্যন্ত মানতে পেরেছিস কিনা? মানতে পেরেছিস তো? তাহলে দেখ, ওপর থেকে নিচে মানে এই জায়গাটায় যখন তুই আসছিস চাপ কমলো,
আরেকটু উপরে যদি যাই চাপ আরো কমবে, আরো উপরে যাবো চাপ আরো কমবে। তো চাপ যদি কমে আয়তন কি হয়? সেই জন্য তো বাড়ছে আয়তনটা। বুঝতে পারলি কিনা? তাহলে বায়ুর জলের মধ্যে যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে তার আকার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যত উপরে যাচ্ছে। কেন? বয়েলের সূত্র মেনে কাজ করছে। বয়েলের সূত্র অনুযায়ী এখানে কিন্তু নতুন কোনো গ্যাস ঢুকছে না যে ভর চেঞ্জ হয়ে যাচ্ছে। যতটুকু বায়ুর কণা ছিল ততটুকুই আছে। ওটা শুধু যত উপরে যাচ্ছে তত কি হচ্ছে? চাপ কমে যাচ্ছে, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে। বেলুনের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছিল, লঙ্ঘন করেনি। শুধুমাত্র আমরা কি কন্ডিশন ঠিক রাখিনি, আমরা ভর কনস্ট্যান্ট রাখিনি, উষ্ণতার দিকে খেয়াল রাখিনি, সেই কারণে বয়েলের সূত্রটা এখানে চলছিল না। বোঝা গেছে কিনা বল? এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে বয়েলের সূত্র নিয়ে? কারো কোনো আপত্তি নেই? যা যা পরীক্ষায় আসার প্রশ্ন আমি সব কিন্তু বলে দিলাম। বয়েলের সূত্র থেকে পরীক্ষাতে যত রকমের প্রশ্ন আসতে পারে সব বলে দিলাম। আর একটা বিষয় আমি বলে দিই তোদের, ধর এই যে পিভি লেখচিত্রটা দিলাম, এই পিভি লেখচিত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় আছে, তো কোন একটা পার্টিকুলার টেম্পারেচার ধরে নে। আমি এই এক্সপেরিমেন্টটা T1 ডিগ্রি সি উষ্ণতায় করেছি। কত উষ্ণতায়? T1 ডিগ্রি সি। ধরে নে 25 ডিগ্রি সেলসিয়াসে করেছি। এবার আমি টেম্পারেচার বাড়িয়ে আবার এক্সপেরিমেন্ট করলাম, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে আমি করে দিলাম ধর 50 ডিগ্রি সি। তাহলে লেখচিত্রটা এরকমই হবে, কারণ আমি ফিক্সড টেম্পারেচারেই করেছি, 50 ডিগ্রি সিতেই করেছি, কিন্তু লেখচিত্রটা এর থেকে ওপরে হয়ে যাবে। বুঝতে পারলি? T2 ডিগ্রি সি। আমি আরেকটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম, 75 ডিগ্রি সি করে দিলাম, তাহলে লেখচিত্রটা এর থেকে একটু ওপরে হয়ে যাবে, কিন্তু হবে হাইপারবোলা, হবে পরাবৃত্ত। এটা হলো T3 ডিগ্রি সি। তার মানে আমি টেম্পারেচার যত ইনক্রিজ করব, টেম্পারেচার যত ইনক্রিজ করব, যত বৃদ্ধি করব, এই গ্রাফটা তত উপরের দিকে উঠতে থাকবে। তোকে পরীক্ষা প্রশ্ন কেমন দিবে জানিস? এরকম লেখচিত্র এঁকে দিবে, T1 T2 T3 দিয়ে দিল, বলো কোনটা অপশন সঠিক। 1 নম্বর, T1 = T2 = T3। 2 নম্বর, T1 < T2 < T3। 3 নম্বর, T1 > T2 > T3। 4 নম্বর, cannot be determined, cannot be determined, can't be determined, মানে বের করা যাবে না, এখান থেকে কিছু বলা যাবে না। ধর এরকম প্রশ্ন দিল, আর আমি তোদের জন্য আরেকটা অপশন দিয়ে দিলাম, আমি জানি না, কোনটা ঠিক করবি? 2 নম্বর, মানে জানিস তোরা 5 নম্বরটা করবি না? 2 নম্বরটা, কারণ যত উপরের দিকে যাবে, যত উপরের দিকে যাবে টেম্পারেচার কি হবে রে? বাড়বে। তাহলে কোন অপশনটা সঠিক হচ্ছে? সেকেন্ড অপশনটা। বোঝা গেল কিনা? তাহলে এরকম কনসেপচুয়াল কোশ্চেন দিবে। এবার কনসেপচুয়াল কোশ্চেন তুই যদি এগুলো না বুঝিস তাহলে কি করে পারবি করতে? শুধু ছবি দেখে চলে গেলি পরাবৃত্ত হয়, ওরকম প্রশ্ন হয়ে গেছে, ওই দিন চলে গেছে, ওগুলো আগে দিত। বুঝতে পেরেছিস তো? ওকে, এবার আমরা পড়বো চার্লসের সূত্র। আচ্ছা, এখানে এই এই বিষয়টা তাহলে প্রশ্ন তোদেরকে করি। ধর এরকম ভাবে আমি 3টে গ্রাফ নিয়েছি, এটা T1 ডিগ্রি সি, এটা T2 ডিগ্রি সি, এটা T3 ডিগ্রি সি, 3টে আলাদা আলাদা করেছি। ঠিক আছে? আমাকে বল দেখি কোন টেম্পারেচারটা বেশি? কোন টেম্পারেচার বেশি? T1। পিভিটা উপরে চলে গেছে। ঠিক আছে? তাহলে T1 ডিগ্রি সিটা বেশি। যেটা যত উপরে থাকবে তার টেম্পারেচার তত বেশি হবে বয়লের সূত্রের ক্ষেত্রে। তাহলে T1 বড়, তারপরে T2, তারপরে T3। পারবি নিশ্চয়ই? এরপরে মিটিয়ে দিলাম এটা আমি। আচ্ছা, এবার আমরা পড়বো চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লসের নাম অনুসারে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি বলা হচ্ছে শোন একটু মন দিয়ে। একটু জটিল হবে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা একটু জটিল হবে, বয়েলের মতো এত সোজা সোজা হবে না। এখানে ওই একই রকম ভাবে নির্দিষ্ট ভর নিতেই হবে, মানে ভরের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? এবং নির্দিষ্ট চাপে, এবার চাপ কনস্ট্যান্ট, নির্দিষ্ট চাপ। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আগেরটাতে কে কে কনস্ট্যান্ট ছিল বল? ভর আর উষ্ণতা। আর এখানে ভর আর চাপ কনস্ট্যান্ট, তার মানে ভর দু জায়গাতেই কনস্ট্যান্ট। তোকে যদি প্রশ্ন করে বয়েলের চার্লসের সূত্রে কমন ধ্রুবক কি বা সাধারণ ধ্রুবক কি? ভর। ঠিক আছে? চার্লস চাপ মনে থাকবে কিনা বল? চার্লস সূত্র চাপ কনস্ট্যান্ট, ভর তো থাকেই। বয়েলের সূত্রে উষ্ণতা, বয়েল এরকম মনে হাফ বয়েল ফুল বয়েল করিস না, উষ্ণতার সাথে রিলেটেড। আর তো ওরকম ভাবে মনে রাখ, বয়েল উষ্ণতা কনস্ট্যান্ট। ঠিক আছে? যাই হোক, তো এই কন্ডিশন যদি মেনটেন করা যায়, চার্লস যেটা অবজার্ভ করেছেন, বিজ্ঞানী চার্লস যেটা অবজার্ভ করেছেন, এই কন্ডিশন যদি মেনটেন করা যায় তাহলে উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হবে। উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে সেটা তিনি বলেছেন ম্যাথমেটিক্সে। কিভাবে বলেছেন দেখ, তিনি বলছেন যে 0 ডিগ্রি সি উষ্ণতায় যদি কোনো গ্যাসের আয়তন V0 হয়, যে কোনো গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কিছু একটা গ্যাস নিয়েছি, 0 ডিগ্রি সি টেম্পারেচারে আয়তন কত বললাম আমি? V0 যদি হয়। 0 ডিগ্রি সি টেম্পারেচারে আয়তন হচ্ছে V0। এবার আমি এর টেম্পারেচার যদি ইনক্রিজ করি 1 ডিগ্রি সি যদি করে দিই, তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে। শুধু এটাই বললো না যে বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে সেটাও বলে দিল। তিনি বললেন যে আয়তনটা আগে তো V0 ছিল,
এখন বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে? 1/273 অংশ বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? কার 1/273? 0°C উষ্ণতায় যতটা ছিল তার 1/273। কি বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? তো এরকম ভাবে যদি আমি 2°C বৃদ্ধি করে দিই, তাহলে এখানে কি করবো? V0 প্লাস V0 ইন্টু 2/273। বল বুঝতে পারলি কিনা? যদি আমি এরকম ভাবে 2° না করে T°C করে দিই ইন জেনারেল, তাহলে কি করবো রে? V0 প্লাস V0 ইন্টু T/273। বল বুঝতে পারলি কিনা? আপত্তি হচ্ছে এতদূর? কোনো সমস্যা আছে কারো? তাহলে কি করলাম আমি? আমি কি করলাম? আমি করিনি, চার্লস করেছেন, বিজ্ঞানী চার্লস। বিজ্ঞানী চার্লস কি বললেন? যে যদি ভর কনস্ট্যান্ট রাখি, চাপ কনস্ট্যান্ট রাখি, তাহলে 0°C উষ্ণতায় যে আয়তনটা ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে যদি আমি 1°C উষ্ণতা বাড়াই। সিমিলারলি তিনি বললেন যদি আমি 1°C উষ্ণতা কমিয়ে দিই, তাহলে 1/273 অংশ আয়তন কমে যাবে। বোঝা গেল? তো এটাকে এক জায়গায় এবার আমি করব। আমি এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম, বাড়তে গেলে প্লাস, কমতে গেলে মাইনাস। বল বুঝতে পারলি কিনা? তাহলে এবার চার্লসের সূত্রটা শুন। চার্লসের সূত্রের বিবৃতিটা কেমন দেওয়া আছে? এরকম বিবৃতি লেখা আছে, বই খুলে দেখতে পারিস। লেখা আছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে উষ্ণতা 1°C পরিবর্তনে 0°C উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ পরিবর্তন হবে। বইয়ে লেখা আছে এরকম ভাবে যে 1°C বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C-তে যে আয়তন ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। বোঝা গেছে নিশ্চয়ই? এটা হলো চার্লসের সূত্রের বিবৃতি। পারবি বই থেকে পড়তে, আমার এখানে লেখার কোনো মানে হয় না, এগুলো তোরা নিজেই পড়তে পারবি। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি রে? গাণিতিক রূপটা হচ্ছে এটা, ভিটি সমান সমান V0 প্লাস মাইনাস V0 ইন্টু T/273। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস কি? কালি শেষ, কালি ভবিনি, তারপর আবার বলছি দাঁড়া। কি বললাম? গাণিতিক রূপটা হচ্ছে ভিটি ইকুয়াল টু, ভিটি মানে কি রে? T°C উষ্ণতায় আয়তন। ভিটিটা কি? T°C উষ্ণতায় আয়তন। সেটা কত? V0 প্লাস মাইনাস V0 ইন্টু T/273। প্লাস মাইনাস কেন? বৃদ্ধি বা হ্রাসের জন্য। আমি চাইলে এখান থেকে V0 কমন নিতে পারি কিনা বল? 1 প্লাস T/273। মোট কথা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস T/273। ঠিক আছে? আপাতত আমি বৃদ্ধি নিয়ে কাজ করছি ধরে নে। তাহলে মাইনাসটাকে বাদ দিয়ে দিই। আপাতত বৃদ্ধি নিয়ে কাজ করছি, যে কতটা বৃদ্ধি পাবে। অর্থাৎ ভিটি ইকুয়াল টু এটা। এইটা হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। যখনই তোকে চার্লসের সূত্রের বিবৃতি জানতে চাইবে, গাণিতিক রূপ অবশ্যই লিখতে হবে। ঠিক আছে? যে কোনো সূত্র যদি গাণিতিক রূপ থাকে, তোকে গাণিতিক রূপ দিতে হবে। ঠিক আছে? 2 মার্ক থাকবে মিনিমাম, তোকে লিখতে হবে। এবার শোন, এই যে সমীকরণটা তৈরি হলো না, এই সমীকরণটার এখন লেখচিত্র তোকে আঁকতে দিবে। কেমন লেখচিত্র? একদিকে নিব উষ্ণতার টি, মানে উষ্ণতার পরিবর্তন করছি আমি, ভেরিয়েবলকে উষ্ণতা, আর একদিকে মেজার করবো কাকে? আয়তনকে, ভিটি। তাহলে লেখচিত্রটা কেমন হবে? আমি কি বললাম, কোনো লেখচিত্র কেমন হবে সেটা বুঝতে গেলে আমাকে ইকুয়েশন দেখতে হবে, তাই না? তো আমি এই ইকুয়েশনটাকে একটু সাজাই। এই যে ইকুয়েশনটা, এটাকে এরকম ভাবে লিখছি, ভিটি সমান V0 প্লাস V0 T/273, মানে প্রথমে যেমনটা ছিল আর কি। ঠিক আছে? এইভাবে লিখলাম। এটাকে দেখতে অনেকটা এরকম লাগবে, দেখ ওয়াই অ্যাক্সিসে কাকে রেখেছি? ভিটিকে। তাহলে এটা ওয়াই। V0 এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, 0°C উষ্ণতা আয়তন ফিক্সড। তো কনস্ট্যান্টকে আমি সি নাম দিয়ে দিলাম। ঠিক আছে? কনস্ট্যান্টকে কি নাম দিলাম? সি। প্লাস V0/273, এটাও একটা কনস্ট্যান্ট টার্ম, তো এটাকে নাম দিয়ে দিলাম এম। আর এই টি, টি কোন অ্যাক্সিসে আছে রে? এক্স অ্যাক্সিসে। মোট কথা y ইকুয়াল টু mx প্লাস সি, এরকম চেহারা আসলো তো। এই যে চেহারাটা, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এখনই তো শিখলাম y ইকুয়াল টু mx ছিল সরলরেখার সমীকরণ, প্লাস সি থাকলেও সরলরেখার সমীকরণ। ডিফারেন্স কি তাহলে? ওই সরলরেখাটা ছিল মূলবিন্দুগামী সরলরেখা, এই সরলরেখাটা মূলবিন্দুগামী হবে না। শুধু ডিফারেন্সটা এখানে। যদি প্লাস সিটা না থাকতো তাহলে মূলবিন্দুগামী হতো। আর এই প্লাস সি থাকার জন্য একটা ছেদিতাংশ চলে আসলো। এত ডিটেলস বলছি না, তো ঘাবড়ে যাবি এগুলো শুনে। আসল বিষয়টা হচ্ছে যে প্লাস সি চলে এসছে মানে এটা মূল বিন্দুতে যাবে না, এটা একটু ওপর দিয়ে যাবে। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? তাহলে এইটা হচ্ছে তার সরলরেখার সমীকরণ। কিভাবে বুঝতে পারলাম? ইকুয়েশন দেখে বুঝতে পারলাম। ওকে, যদি আমি এটাকে পেছনের দিকে ইনক্রিজ করে দিই, বুঝতে পারছি সরলরেখা এইভাবে আসছে, যদি পেছনের দিকে ইনক্রিজ করে দিই তাহলে কোনো এক জায়গায় এখানে গিয়ে টাচ করলো। ঠিক আছে? খেয়াল কর, এটা হলো 0°C টেম্পারেচার। এদিকে যাবো 1 2 3 4 করে বাড়তে থাকছে, এদিকে যাবো -1 -2 -3 করে কমতে থাকছে। এই যে টেম্পারেচার, যেখানে এসে আয়তনটা শূন্য হয়ে গেল, এখানে টাচ করলো মানে কি আয়তন শূন্য হয়ে গেল। যেখানে আয়তনটা শূন্য হয়ে গেল সেই টেম্পারেচারটা হচ্ছে -273°C। কত?
273 সি। তাহলে তোকে যদি আমি প্রশ্ন করি কোন উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়, -273 সি উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? খুব সূক্ষ্মভাবে যদি বলতে হয় তাহলে -273 এর পরে 0.15 বা 16 থাকে, ঠিক আছে? 273.16 ডিগ্রি সি কোনো কোনো বইতে এরকম লেখা থাকবে দেখবি, বা 15 ডিগ্রি সি লেখা থাকবে। তো এটা খুব সূক্ষ্ম পরিমাপের জন্য। কোন উষ্ণতায় আয়তন শূন্য হয় রে? -273 সি। এটা তো আমি লেখচিত্র থেকে বললাম, গ্রাফ থেকেও ইকুয়েশন থেকেও বলা যায়। কোন উষ্ণতায় আয়তন শূন্য হবে? আচ্ছা, আয়তন শূন্য মানে ভিটি কি হয় বল? ভিটি শূন্য, আয়তন শূন্য হবে, তাহলে ভিটি জায়গায় শূন্য বসা, সমান সমান ভি0 ইন্টু 1 + টি/273। পারবো না এটাকে ক্যালকুলেশন করতে? ভি0 এদিকে চলে গেল, বাদ, জিরো হয়ে গেল। থাকলো কি 1 + টি/273 সমান সমান কত হলো রে? 0। এই ওয়ানটাকে ওদিকে নিয়ে চলে যা, -1, 273কে গুণ করতে -273। তাহলে তুই ইকুয়েশন দিয়ে কর, তুই গ্রাফ দিয়ে কর, তুই পাচ্ছিস কিনা -273 হচ্ছে। অর্থাৎ -273 সি উষ্ণতায় আয়তন কি হবে? শূন্য। মজার বিষয়, এই -273 সি উষ্ণতায় নিয়ে যাওয়াটাই সম্ভব হয় না। যে আমি কোনো বস্তুর কোনো গ্যাসের আয়তনকে শূন্য করব, সেটার জন্য -273 সি উষ্ণতায় নিয়ে যাওয়াই সম্ভব হয় না। কারণ ওই উষ্ণতায় যাওয়ার আগেই এইসব টেম্পারেচারে, এইসব টেম্পারেচার গুলোতেই ও তার ফেস চেঞ্জ করে নেয়, হয় তরলে পরিণত হয়ে যায়, নয় কঠিনে পরিণত হয়ে যায়। ঠিক আছে? এটা গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি গ্যাস থাকতো তবে আমি -273 0 ডিগ্রি আয়তনটা জিরো পেয়ে যেতাম। বুঝতে পারলি কিনা বল? এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার এই যে সমীকরণটা যেটা আমি লিখলাম, যে ভি টি ইকুয়াল টু ভি0 ইন্টু 1 + টি/273 লিখলাম তো, এই সমীকরণ থেকে আমি দেখতে পেলাম যে -273 সি উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়। বিজ্ঞানী কেলভিন, আরেকজন সায়েন্টিস্ট বিজ্ঞানী কেলভিন, তিনি কি করলেন? তিনি একটা থার্মোমিটার তৈরি করলেন, যে থার্মোমিটারের রিডিংটা ওই ডিগ্রি সি আর ফারেনহাইটের মতো রাখলেন না, নিজের নাম অনুসারে কেলভিন নাম দিয়ে দিলেন। তিনি বললেন এখানে যে -273 সি, এই টেম্পারেচারটাকে আমি 1 কেলভিন ধরবো, সরি 0 কেলভিন ধরবো। সাধারণত থার্মোমিটারে কি হয়, 0 ডিগ্রি সি থেকে স্টার্ট হয়, আর ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে, তাই না? উনি কি করলেন, একটা থার্মোমিটার তৈরি করলেন যার একদম নিচের যে রিডিংটা, যেটা -273 সি কে শো করে, সেটাকে তিনি বললেন যেটা হলো 0 কেলভিন। তারপরে একটু ওপরে কত হবে, -272 সি হবে, তিনি বললেন ওটা হচ্ছে 1 কেলভিন। এরকম ভাবে একটা স্কেল তৈরি করলেন। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তো -273 সি কে নিম্ন স্থিরাঙ্ক ধরে এবং প্রত্যেক 1 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্সকে 1 কেলভিনের ডিফারেন্স ধরে যে স্কেলটা তিনি তৈরি করেছেন, সেই স্কেলটার নাম হচ্ছে পরম স্কেল। কি বললাম? পরম স্কেল বা কেলভিন স্কেল। পরম স্কেল বা কেলভিন স্কেল, নিজের নাম অনুসারে কেলভিন স্কেল। আর পরম কথাটা কেন বলা হচ্ছে? কারণ এটা পারফেক্ট একটা স্কেল, যেখানে আমি আয়তন শূন্য যে উষ্ণতায় আয়তন শূন্য, সেই উষ্ণতাটাকে নিম্ন স্থিরাঙ্ক নিয়েছি। বুঝতে পারছিস? এটাকেই এসআই পদ্ধতিতে আমরা ব্যবহার করি, কেলভিন এককটাকেই। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? ওকে। এই যে সমীকরণটা, এই সমীকরণে ভিটি ইকুয়াল টু ভি0 ইন্টু, একটু যদি লসাগু করে দিস তাহলে নিচে 273 হবে, ওপরে 273 প্লাস টি হবে, হবে কিনা? এই যে 273 প্লাস টি, এটাকে নাম দিলেন ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টিটা কি? এই ক্যাপিটাল টিটাই হচ্ছে পরম স্কেলের মান, মানে কেলভিন মান বা কেলভিন স্কেলের মান। ঠিক আছে? কেলভিন স্কেলের মান, এই যে ক্যাপিটাল টিটা, এটাই হচ্ছে কেলভিন স্কেলের মান। তুই এখনই বুঝতে পেরে যাবি কি করে এটা কেলভিন স্কেলের মান হলো। দেখ, ক্যাপিটাল টি এর জায়গায় আমি কি লিখেছি, 273 প্লাস টি, এটাই তো ছিল টি এর জায়গাতে নাকি? তুই স্মল টি এর জায়গাতে -273 বসাতো, কত হবে? টি এর মান 0 কেলভিন। বুঝতে পারলি? তুই স্মল টি এর জায়গাতে -272 বসাতো, দেখ 1 ডিগ্রি, সরি 1 আসবে, টি এর মান 1 কেলভিন, এই দেখ 1 কেলভিন। তার মানে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যদি কনভার্ট করতে হয় আমি এই ইকুয়েশনটাকে ইউজ করব। বুঝতে পারলি কিনা বল? ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে কি করব, এই ইকুয়েশনটাকে ইউজ করব, যেখানে স্মল টি দিয়ে ডিগ্রি সেলসিয়াসকে রিপ্রেজেন্ট করবে, ওভারঅল পুরো চ্যাপ্টারে কিন্তু তাই, এবং ক্যাপিটাল টি দিয়ে কেলভিন স্কেলকে রিপ্রেজেন্ট করবে। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? ওকে। তাহলে এই যে চার্লসের সূত্রটা যেটা এরকম ভাবে ছিল, সেই চেহারাটাকে এরকম ভাবে লেখা যাবে না? তখন আর টিটাকে টি না লিখে ক্যাপিটাল টি করে দেয় এটাকে। তাহলে এই চেহারাটাই আমি চেঞ্জ করে দিলাম এখন। আমি বললাম যে ভিটি ইকুয়াল টু ভি0/273 ইন্টু টি। দেখ তো তাই ছিল না? ভি0/273 ইন্টু টি হলো কিনা? বা এটা তো কনস্ট্যান্ট টার্ম রে, বা তুই এরকম বলতে পারিস না, ভিটি ইজ প্রপোর্শনাল টু টি, কনস্ট্যান্ট সরিয়ে দিলাম। বুঝতে পারছিস কি বলতে চাইছি? তার মানে আয়তন সমানুপাতিক হয়ে গেল কার সাথে?
পরম উষ্ণতার সাথে। শুধু উষ্ণতা না, কোন উষ্ণতা এটা? পরম উষ্ণতা। কেলভিন স্কেলে যে মানটা পাচ্ছি সেটা কোন উষ্ণতা? পরম উষ্ণতা। পরম স্কেলে যে মানটা পাচ্ছি সেটা পরম উষ্ণতা। তো পরম উষ্ণতার সাথে আয়তনটা হচ্ছে সমানুপাতিক, এটাও চার্লসের সূত্র। এটা চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপ। তোকে যতক্ষণ না চার্লসের সূত্রের বিকল্প রূপ বলবে ততক্ষণ তুই আগেরটাই লিখবি। চার্লসের সূত্র মানে আগেরটাই, ঠিক আছে? টি ডিগ্রি সি উষ্ণতা যেটা আছে সেটাই। কিন্তু যদি বলে কেলভিন স্কেলে চার্লসের সূত্র বিবৃতি করো, কেলভিন স্কেল অনুযায়ী, পরম স্কেল অনুযায়ী, পরম শূন্য উষ্ণতা অনুযায়ী যদি বলে, বা চার্লসের সূত্রের বিকল্প রূপ লেখো, তাহলে এইটা তখন তোকে কি বলতে হবে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। তার মানে পরম উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, সোজা ভাষায়। এবার যদি তোকে এইটা দিয়ে লেখচিত্র আঁকতে দেয়, তোকে এবার লেখচিত্র আঁকতে দিলে এরকম, এদিকে নিল কেলভিন স্কেলের মান টি, আর ওপরের দিকে নিল ভি, শুধু ভি বা ভিটি যাই বলুক না কেন, ঠিক আছে? যদি এরকম লেখচিত্র আঁকতে দেয়, এখন তুই এটা আঁকতে পারবি না। এটা ছিল ডিগ্রি সেলসিয়াসে, এর সমীকরণ এইটা ছিল। এখন তুই এই সমীকরণ এটাকে আনতে পারছিস? পারছিস কি? পারছিস না। এটা হচ্ছে ওয়াই, এই দেখ, এটা হচ্ছে ওয়াই, ভিটি ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা কনস্ট্যান্ট এম। তাহলে দেখ তো ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়ে গেল না? মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে তোকে এইরকম করতে হবে। যদি ক্যাপিটাল টি চলে আসে লেখচিত্র এটা, আর যদি স্মল টি চলে আসে লেখচিত্র এটা। দুটো একই জিনিসকে রিপ্রেজেন্ট করে, শুধুমাত্র স্কেলিং এর ডিফারেন্স। মাথায় ঢুকলো কিনা আমি কি বলতে চাইছি? কি শিখলাম আমরা বল? চার্লসের সূত্র। চার্লসের সূত্রের বিবৃতি শিখলাম, গাণিতিক রূপ শিখলাম, চার্লসের সূত্র থেকে নতুন একটা স্কেল তৈরি করেছেন কেলভিন, কেলভিন স্কেল শিখলাম। আচ্ছা, কোন উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায় সেটা শিখলাম, লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটাও শিখে নিলাম। বুঝে গেছি এতদূর পর্যন্ত? কারো কোনো আপত্তি নেই তো? ওকে। ঠিক আছে, এবার তোরা বাড়ি থেকে এই বিষয়গুলো পড়ে আসবি আগে। এখান থেকে ম্যাথামেটিক্স আছে প্রচুর, ঠিক আছে? বয়েলের সূত্র থেকে ম্যাথ আছে, চার্লসের সূত্র থেকে ম্যাথ আছে। আমি আজকে ম্যাথটা করাবো না, কারণ এই জিনিসগুলো তোদেরকে আগে পড়তে হবে, এগুলো বুঝতে হবে। যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন ম্যাথ করাবো, তোরা বুঝতে পারবি ভালো মতো। তাহলে বাড়ির কাজ থাকবে এই বিষয়গুলো পড়ে আসা। তারপরের দিন আমি ম্যাথ করাবো, ম্যাথ করিয়ে যদি সময় থাকে তখন আমি নতুন সূত্রে আবার ঢুকবো, অ্যাভোগাড্রোর সূত্রে ঢুকবো। ঠিক আছে?